আসসালামু আলাইকুম। আমি সৌরভ চন্দ্র দত্ত, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ K81 ব্যাচ, এক্স শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, এইচএসসি 23 ব্যাচ। আমাদের সাথে আজকের এই লাইভ সেশনটিতে আমাদের সাথে আছে শৌখিন আজাদ, সেও আমার সাথেই 23 ব্যাচ। দেন হচ্ছে ইরা। এখন তারা নিজেদের পরিচয় দিক। শৌখিন, তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার নাম শৌখিন, পড়াশোনা করছি বুয়েটে, আর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে। তারপর হচ্ছিল ইরা, তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম। আমি ইরা। এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় 340তম হয়েছি এবং আহ, আমার সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক। আচ্ছা, এখন মেনলি আমাদের আজকের এই যে লাইভ সেশনটা, এটা করার উদ্দেশ্যটা কি? না, আমার হচ্ছে ছিল মেইনলি আমরা চিন্তা করছি যে আমরা যখন এই সৈয়দ নজরুলে ফার্স্ট আসছিলাম তখন হচ্ছিল যেই জিনিসগুলো আমরা ফেস করছি ওই জিনিসগুলো যাতে তোমাদের ফেস না করা লাগে, যাতে তোমরা একটা প্রপার গাইডলাইন পাও। মোটামুটি এইখানে যারা দেখতেছো সবাই আমরা হচ্ছিল মোটামুটি একাডেমিক অ্যাডমিশন সব জায়গাতেই আমাদের সৈয়দ নজরুল থেকে টপ করেছি। যেমন হচ্ছিল বুয়েটে আমাদের টপার দুইজন হচ্ছিল ইরা এবং শৌকিন, অ্যান্ড হচ্ছিল মেডিকেলে আমি এবং বন্যা। আমরা হচ্ছে টপ রেজাল্টের মধ্যে আমরা আছি। আচ্ছা, বন্যা ছিল সলিমুল্লাহ মেডিকেলে, সে হচ্ছিল একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য এখন অ্যাক্টিভ না। এখন আমি মেইনলি প্রথমেই প্রশ্ন করবো যে শৌখিনের কাছে। শৌখিন, তুমি যে সৈয়দ নজরুল কলেজে পড়েছো, হ্যাঁ, তুমি কি স্যাটিসফাইড সৈয়দ নজরুল কলেজে পড়ে? স্যাটিসফ্যাকশন আসলে আমার স্কুলে থাকতে আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল, তো ওইখানে আমার ক্ষেত্রে পড়াশোনার প্রায়োরিটি ছিল অনেক নিচে। মানে আমার লাইফটা একটু এলোমেলো ছিল, কোনো ডিসিপ্লিন ছিল না। তো আমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল একটা ডিসিপ্লিনড একটা লাইফ, যেটা সৈয়দ নজরুল আমাকে প্রোভাইড করছে। তো সব মিলিয়ে আই এম স্যাটিসফাইড। ওকে। ইরা, তুমি স্যাটিসফাইড সৈয়দ নজরুলের এই চাপ এত কিছু সব মিলিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড। কারণ হচ্ছে আমি যে স্কুল থেকে আসছি ওই স্কুলেও আর কি নেই, মানে অনেক ডিসিপ্লিনের মধ্যেই আসলে আমাদের স্কুলেও একই আমাদের কলেজের মতোই আমি অনেক ক্লাস হইতো, রেগুলার ক্লাসের পর আদায় করে নেওয়া। আর আমাদের স্কুল থেকে আমি ভালো ভালো সবাই আসলে প্রথম চয়েস ছিল হচ্ছে আমাদের কলেজে। সেই থেকে আসলে আহ, আহ, আরো যে বড় ভাইরা পড়তো তাদেরকে দেখে আর কি আহ, ওই সময় থেকে এটা আমাদের প্রায় সবারই আচ্ছা। কি বলে ড্রিম কলেজ আমাদের স্কুলের প্রায় সবারই। আরো যে বড় ভাইয়ের কাছ থেকে শুনতাম যে আহ, আমাদের কলেজের স্যারদের বিভিন্ন কথা, তখন থেকে আসলে আমাদের যে কলেজে পড়ার অনেক ইচ্ছা। আচ্ছা। আর আল- কলেজে আইসা দেখি হ্যাঁ। আমাদের স্কুলের মতো ডিসিপ্লিন, সবগুলা ক্লাস ভালোভাবে নেওয়া হয়, আবার ক্লাসের পড়া অনেক ভালোভাবে আদায় করে নেওয়া হয়। আহ, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আচ্ছা। তো এখানে এখানে আমি একটু অ্যাড করি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বলো। তো ইদার ইদার যে ঘটনা, এর থেকে আমার ঘটনা একটু ডিফারেন্ট। আমার সৈয়দ নজরুল আমার আসলে ড্রিম কলেজ ছিল না। মানে আমার হচ্ছে আমার স্কুলের ফিল্ড অনেক বড় ছিল, আমি অনেক খেলাধুলা করতাম। তো ফার্স্টে যখন এই এই এসএসসির পর যখন কলেজের আবেদনের সময় আসে, তখন আমি হচ্ছে বিভিন্ন কলেজের ক্যাম্পাস দেখি যে কোনটার ক্যাম্পাস সুন্দর, কোনটার ক্যাম্পাস কেমন, কোনটার ক্যাম্পাস কেমন। তো এখন তো সৈয়দ নজরুলে একটু বিল্ডিং টিল্ডিং হয়েছে। তো আমি যখন দেখছি তখন তার কোনো বিল্ডিং টিল্ডিং ছিল না, খালি একটা দ্বিতলা ছিল, আর হচ্ছে এই এইদিকে টিনের গুলা ছিল। তো আমার আমার আসলে মানে যদি এই কলেজ আছে তাহলে আমি কেমনে পড়বো, একটা মাঠ নাই, একটা কিভাবে আমি কিভাবে পড়বো এটাতে। তো আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে ডিআরএমসি। তো ডিআরএমসি তো অনেক বড় বড় মাঠ আছে। তারপরে ছিল ঢাকা কলেজ, 3 নম্বরে ছিল সৈয়দ নজরুল। তো আমার এসএসসি তে মার্ক একটু কম থাকায় আমার পরে হচ্ছে ওই দুইটাতে আসে না, সৈয়দ নজরুল আসছে। তো আমি এখন এখন এই টাইমে এসে আমি মনে করি যে এইটা আমার জীবনের ঘটা সব থেকে বেস্ট ঘটনা ছিল আমার মনে হয়। কারণ যেহেতু আমি জামালপুর থেকে, ময়মনসিং আহ তো জামালপুর থেকে অনেক কাছে, তো বাড়ির থেকে কাছাকাছি থাকার সুযোগটার জন্য আরো অনেক হেল্প হয়েছে। আচ্ছা, বন্যা, তুমি তুমি কি স্যাটিসফাইড সৈয়দ নজরুলের সার্ভিস, সৈয়দ নজরুলের চাপ নিয়ে?
হারাই গেছে। আচ্ছা, বন্যার টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, আমি আমার ঘটনাটা শেয়ার করি। আমার ঘটনাটা কি হয়েছিল, আমি মানে কলেজের চয়েস তো মনে কয়েকদিন মানে মনে হয় কয়েকটা দিন দেওয়া যায় তো একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত। দেন আমি ফার্স্ট টাইম চয়েস দিছি সব ঢাকা। এক নাম্বারে দিছি আমি হচ্ছে হলো কি দিছিলাম, রাজুক উত্তরা। দুই নাম্বারে ছিল ওই যে ডিআরএমসি দিছি। তিন নাম্বারে ঢাকা সিটি কলেজ দিছিলাম। চারে দিছি আনন্দমন, পাঁচে সৈয়দ নজরুল। ঠিক আছে, দেন হচ্ছে আমার বাসা থেকে বলল যে সামনে জাতীয় নির্বাচন আসতেছে, সব মিলায়া ছিল ময়মনসিংহ থাকাটা বেটার, বাসারও কাছে। দেন আমি ডিসাইড করলাম যে আচ্ছা ময়মনসিংহ ভর্তি হবো। তখন এক নাম্বার চয়েস দিছি আনন্দমন, দুই নাম্বার সৈয়দ নজরুল। তারপর হচ্ছিল যেদিন লাস্ট দিন কলেজ চয়েস চেঞ্জ করার, ওই দিন হচ্ছিল রাত্রে গিয়ে আমি হচ্ছে সন্ধ্যা থেকে ঘুমাইতেছি। আমি ঘুমাইতে ঘুম ভাঙছে আমার হঠাৎ 11টা 50-এ। তখন আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম, আমি যে এই ফ্রি টাইমে ঘুমাইতেছি, তখন আমি যদি কলেজে যাই, আমার যদি প্রেশার না থাকে আমি কীভাবে ঘুমাবো। সো আমার ছিল আমার হচ্ছে হলো ফুফাতো ভাই 2008 সালে সৈয়দ নজরুল ফার্স্ট বয় ছিল। আমি আমার ভাইকে ফোন দিই যে ভাই আমার এখন কী করা উচিত, যে আমার কি সৈয়দ নজরুলে যাওয়াই উচিত নাকি আনন্দমোহনই থাকবো প্রেশারলেস। ভাই বলছে যে তুই চোখ বন্ধ করে সৈয়দ নজরুল দে, এটা তোর লাইফের বেস্ট ডিসিশন হইব। দেন আমি কোনো কিছু চিন্তা না করে সৈয়দ নজরুল দিয়া দিছি। তাহলে এই 12টার মানে 11টা 58 আমি দিছিলাম। দেন 12টার পরে তো আর চেঞ্জ করা যাবে না। পরের দিন সকালে আমি সৈয়দ নজরুল কলেজ গেছি, মানে সরি আমি হচ্ছে ময়মনসিংহ গেছি। আমাকে এমন কোনো সিনিয়র নাই যে বকে নাই যে তুই কেন সৈয়দ নজরুল দিলে, তুই আনন্দমোহন দিবি। তারপর তো আমি হচ্ছে বোর্ডে গেছি, ময়মনসিংহ বোর্ডে গিয়ে চেঞ্জ করার কথা বলছি, আমাদের চেঞ্জ করায় নাই। ফার্স্টের দিকে যখন আমি সৈয়দে আসছি খুব আমি নিজের মানে ইনফেরিয়র ফিল করতাম যে কেন হচ্ছিল আমি এখানে আসলাম, আমার আসাটা তো এনে উচিত হয় নাই। দেন হচ্ছে এই বন্যা তোমার মাইক্রোফোনটা অন করো, তাহলে তুমি শুনতে পারবো, মানে তোমার কথা আমরা শুনতে পারবো, তোমার মাইক্রোফোন অফ করা। আচ্ছা, দেন আসলে আমি চিন্তা করলাম যে এখানে আসা তো আমার উচিত হয় নাই। তারপর যখন ফার্স্ট সেমিস্টার দিল, আস্তে আস্তে আমি এই প্রেশারটা বুঝলাম যে না, এই প্রেশারটা আমার জন্য ব্লেসিং। এবং অ্যাট দ্য এন্ড আমি এটা বলতে চাই যে আমার লাইফের বেস্ট ডিসিশানগুলোর মধ্যে একটা ডিসিশান ছিল কলেজের চয়েস হিসাবে সৈয়দ নজরুলকে বেছে নেওয়া। আজকে যে আমার রেজাল্ট, আমি ডিএমসিতে আসছি, আমার এই রেজাল্টের অর্ধেক দাবিদার আমার কলেজ। কারণ আমার কলেজ থেকে যে আমার ভিত্তিটা তৈরি করে দিয়েছে, ওইটা না থাকলে আমার এটা সম্ভব ছিল না। আচ্ছা, এখন কথা হচ্ছে সৈয়দ নজরুল কলেজে কি খুব বেশি চাপ, মানে এই যে মানে বাইরে থেকে খুব মানে একটা রিউমার যে খুব চাপ মানে সৈয়দ নজরুল কলেজে। এখন মানে সংক্ষেপে শৌখিন বলবা যে তোমার কাছে কি মনে হয়েছে সৈয়দ নজরুলে খুব চাপ? আমি আসলে 2 বছর এই সৈয়দ নজরুলে থাকার কালীন সময় এখনো আমি এটা ফিল করি নাই যে সৈয়দ নজরুল অনেক চাপ। কারণ হচ্ছে কোন একটা জিনিস যখন টাইম টাইম টু টাইম আমি জিনিসগুলো করে ফেলবো, তখন আলটিমেটলি পরে গিয়ে আমার উপর অনেক বেশি প্রেশার পড়বে না। তো আমি প্রতিদিনের কাজ যদি প্রতিদিন একবারে স্ট্রিক্টলি ফলো করে করে ফেলি, তো আলটিমেটলি প্রতিদিনের কাজ প্রতিদিনে করায় আমার পরে গিয়ে আর প্রেশারটা ফিল হবে না। তো যারা প্রথম দিকে একটু ঝামেলা করে, একটু বলে যার কয়দিন পরে শুরু করব, এখন একটু আস্তে আস্তে পড়ি, পরে যে অনেক বেশি পড়বো, তো পরে যে বেশি পড়বো তো আগেই বলে ফেলছে। তো পরে গিয়ে অনেক বেশি পড়তে গিয়ে মনে হয় যে আসলে হায় হায় আমি কয়েসে বললাম। তো শুরু থেকে যদি ও আহ, নিজের টাইম গুলাকে প্রিপিউরলি ইউটিলাইজ করে, তাহলে পরে গিয়ে মনে হয় না অত প্রেশার ফিল হয় আর কি। আচ্ছা, এরা তোমার কি মনে হয়েছে যে সৈয়দ নজরুলে খুব বেশি চাপ, না তোমার প্রেশারলেস মনে হয়েছে তোমার একাডেমিক পিরিয়ডে? আমার কাছে এত চাপ মনে হয় নাই, কারণ আমি তো আগে বললাম যে আমি যে স্কুল থেকে আসছি ওই স্কুলে এমনি আমাদের কলেজের মতো সেম, যে প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে নেয়। হ্যাঁ, তাই আমার কোনো সমস্যা হয় না। আবার আহ, কেউ যদি এমনি রেগুলার পড়া প্রতিদিন শেষ করে ফেলে, তার কাছে আসলে এতটা চাপ মনে হবে না। কলেজের স্যাররা যে পড়া দেয় ওগুলো প্রতিদিন এমনি পড়ে পড়ে ফেলে। শেষ আবার করা প্রাইভেট তো আছে, প্রাইভেটে। প্রাইভেট হ্যাঁ। এগুলো প্রতিদিন এমনি শেষ করলে এত চাপ মনে হয় না। আমার কাছে পার্সোনালি এত চাপ মনে হয় না। আচ্ছা, নর্মালি ছিল মানে এটা কি, এটা ছিল একটা রিউমার ছড়ায় গেছে যে সৈয়দ নজরুল কলেজে খুব চাপ। আসলে আমার কাছে মনে হয় না যে এত চাপ। আমি একটা জিনিস রিয়ালাইজ করছি কি, আমি এসএসসিতে যতটুকু টাইম পাইতাম তার থেকে বেশি টাইম আমি এইচএসসিতে পাইছি। কজ দেখা গেছে আমি কলেজ করছি কতক্ষণ, 8টা থেকে 12টা, সর্বোচ্চ 12টা পর্যন্ত কলেজ করছি। আর হচ্ছিল আমি প্রাইভেট পড়ছি। একটা আমারটা বাদ দিই, একটা স্টুডেন্ট নর্মালি সর্বোচ্চ যদি প্রাইভেট পড়ে তাহলে কয়টা পড়বে, 6টা। এর বেশি তো আর কেউ স্টুডেন্ট প্রাইভেট পড়বে না নাকি? যদি 6টা প্রাইভেট পড়ে, আমি পড়ি নাই, আমি 4টা প্রাইভেট পড়ছি। 6টা প্রাইভেটে যদি কেউ পড়ে তাহলে কি 3 ঘন্টা, মানে দেখা গেছে রেগুলার হচ্ছে তার 3 ঘন্টা যাইতেছে, কারণ সপ্তাহে 3 দিন।
তাহলে এই হচ্ছে 3 ঘন্টা, আমি ধরি 4টার সময় সে প্রাইভেট শুরু করছে, তাহলে 12টা থেকে 4টা পর্যন্ত সে ফ্রি, 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে, এই 3টা প্রাইভেট পড়লো, 4টায় একটা 5টায় একটা 6টায়, তাহলে 7টায় তার শেষ, তারপর সারা রাত তার আছে। মানে আমার কাছে মনে হয় এইচএসসি স্টুডেন্ট আরও বেশি সময় পায় পড়াশোনার জন্য। এটা পোলাফান কী করে প্রাইভেটগুলো আনে, মানে এরকমভাবে একটা নিচে কি স্কুল মানে কলেজ ছুটির পরে 12টা একটা নিচে, 12টা থেকে একটা পড়ার পরে সে বাসায় গিয়া টায়ার্ড ঘুমাবে, ঘুম থেকে উঠে 4টার সময় একটা প্রাইভেটে যাবে, 4টায় পড়লো একটা, পড়ার পরে 5টায় কোনো প্রাইভেট নাই, 6টায় একটা প্রাইভেট নিছে, এই মাঝখানে 1 ঘন্টা কিন্তু তার পুরোপুরি নষ্ট। ওই 6টায় একটা প্রাইভেট পড়ে, এই তারপর একটা আড্ডা দিবে আনন্দমনের সামনে, জয়নুল আবেদিন যাবে, যায় 8টার পর আসবে কি সে বাসায় আসবে, আসার পরে তো সে টায়ার্ড, পড়াশোনা করে না, ফোন টানে নিয়ে ঘুমিয়ে পড়ে। দেন হচ্ছে পড়া যখন জমতে থাকে, সামনে ছিল রুটিন দিয়ে পরীক্ষার, দেন সে রিয়ালাইজ করে যে না, তার তো সব শেষ, এত আমার চাপ, তো এত কিছুই চাপে পড়া হয় না। কেন আসলো এই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এত চাপের মধ্যে প্রাইভেটগুলো আসলে এইভাবে ইউটিলাইজ করা উচিত যে আমি প্রাইভেটগুলো সব সিরিয়ালাইজ দেবো, আমি 2টায় শুরু করলাম, 2টা 3টা 4টা, একদিন 3টার বেশি তুমি প্রাইভেট নিবা না, তুমি 6টা তো সর্বোচ্চ পড়বা, 6টা নেও, আমি 4টা পড়তাম, আমি ডেইলি 2টা করে নিছি, বিকাল টাইমে 2টা প্রাইভেট পড়তাম রেগুলার, চলো টাইম ফিক্সড করে রাখবা যে এটার পরে এটা যাতে শুরু হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখন এনে ছিল, আমি তো মেডিকেলে আসি, শৌখিন বুয়েট চলো বুয়েট। এখন শৌখিন, তুমি কি শুরু থেকে বুয়েট এক্সপিরিয়েন্স ছিল নাকি মেডিকেল এক্সপিরিয়েন্স ছিল? আমি 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 শুরুতে কোনো কিছুর এক্সপিরিয়েন্স ছিলাম না। তো আমি হচ্ছে আহ ইন্টার লাইফে যখন আমি আহ ঢুকছি আর কি, আমার হচ্ছে আমি স্কুল লাইফে আমি আসলে তো একটা পড়াশোনা করতে পারি নাই বা পড়াশোনা করি নাই। তো আমি গ্রামের স্কুলে ছিলাম, অনেক বন্ধু বান্ধব ছিল, তারপরে খেলাধুলা আর কি, অন্যরকম জীবন ছিল। তো যখন আমি সৈয়দ নজরুলের প্রথম দিন আসি, তখন আমি হাই হাই এটা আমি কই আসলাম। মানে আমার কলেজে যেদিন আমার ফার্স্ট ডে ছিল, সেই দিন আমার পুরা ডিপ্রেশনে গেছে। আর এই আমার মানে স্যারেরা আসে, যে প্রশ্ন করে সামনে কয়েকটা বসে থাকে সব পারে, এটা একবার আমি সব হচ্ছিল, পারে। আমি আমার আমার এখনো মনে আছে, আমি হচ্ছিল অভিজিৎ স্যারের ক্লাসে, স্যারের একটা কেমিস্ট্রি প্রশ্ন করি, স্যার এটা কি হবে, এই স্যারে উত্তর দেওয়ার আগে সামনে সবাই উত্তর দিয়ে দিছে, আমি কইছি এই কলেজ আমার জন্য না, এত ট্যালেন্টের মাঝখানে আমি কেন আসলাম। তারপরে হচ্ছে এই এই সামনে খালি উত্তর দেয় আমার। আমি আবার হচ্ছে পরীক্ষার হলে আমার মাথা আলহামদুলিল্লাহ ভালো চলে, তারপরে বাড়িতেও ভালো চলে, কিন্তু ক্লাসে গেলে আমার মাথা কেমন জানি হয়ে যায়, মনে হয় যে আমি কিছু পারি না। তো এই তো এইটা দেখতে দেখতে আমি তো হচ্ছে নিজেকে অনেক ইনফিরিয়র ভাবা শুরু করলাম, যে আসলে কই আসলাম এটা আমি। তো আস্তে আস্তে আমি তারপরও ইনফিরিয়র ভেবে যে আমি পড়াশোনা ছেড়ে দিব বা এরকম কিছু একটা, এরকম না। আমার হচ্ছে আমি আমারটা করে যাব, আমার যেটা আমার উম, যেটা আমার ডিউটি সেটা আমি ফলো করব, যেটা আমার ডিউটি সেটা আমি করব, বাকিটা আল্লাহর ইচ্ছা, বাকিটা দেখা যাবে। এত যে হচ্ছে ফার্স্ট হইতে হবে বা বুয়েটে চান্স পাইতে হবে, মেডিকেলে চান্স পাইতে হবে, বিষয়টা এমন ছিল না। ছিল হচ্ছে যে আমার যেটা রুটিন, আমার যেটা দায়িত্ব সেটা আমি ফলো করব, তারপরে বাকিটা দেখা যাবে। তো এইভাবে আমি হচ্ছে আহ, সময় নষ্ট না করে আমার যতটুকু দরকার যে এখন আমার করা উচিত, এইভাবে আমি কন্টিনিউ করতে থাকি, কন্টিনিউ করতে থাকি, কন্টিনিউ করতে করতে আজকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে কি হয়েছে, ম্যাথে হচ্ছে ভালো একটা ঝামেলা হয়েছে, কিন্তু কেমিস্ট্রিতে আমি আবার 40-এ 40 পেয়ে গেছি। হাই হাই, আমি আমার নাম্বার দেখে আমি শক, যে এটা তো তাইলে একটা একটা ভালো সাইন, তাইলে তো চেষ্টা করলে পারা যাবে। তো তারপরে হচ্ছে তারপরে যে আমরা যারা বাইরে থেকে ময়মনসিং যায়, তাদের ফার্স্ট 2 মাস খুবই একটা ক্রিটিক্যাল সময়। কারণ নতুন পরিবেশ, নতুন জায়গা, কোনো কিছুই আর কি নিজের কন্ট্রোলে থাকে না, রুমমেট কন্ট্রোলে থাকে না। তারপর হচ্ছে বিভিন্ন বাড়ির কথা মনে পড়ে, খাওয়া দাওয়ার সমস্যা, অনেক সমস্যা হয় ফার্স্টের দিকে। তোমার ফার্স্টের দিকে রুমমেট নিয়ে একটা ঝামেলা ছিল, মানে রুমমেটের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না হয়, তাহলে আসলে ঝামেলা। তো ফার্স্ট 2 মাস ও আমার সাথে ছিল, তারপরে হচ্ছে ও শিফট করে আর কি অন্য জায়গাতে। তো তারপরের 1 মাস আমি হচ্ছে তোমার রুমে পুরো একা। তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পরে ওই 2 মাস যে আমি পড়ছি একবার, ওই 2 মাসের মতো আমি হোল ইন্টার লাইফে পড়ি না। তো তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার আসলো। সেকেন্ড সেমিস্টারে খুব খুব পড়া।
আচ্ছা শৌখিন এনে নেট প্রবলেম হয়েছে হয়তো। আচ্ছা আমরা প্রশ্নটা চলো ইরার কাছে শিফট করি। ইরা তুমি যে মানে এডমিশনের প্রিপারেশনটা যেটা তোমার হচ্ছে তুমি বুয়েট স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, সেটা কি তুমি একাডেমিকে শুরু থেকে নিছো নাকি এইচএসসির পর গিয়ে শুরু করছো? এটা তোমার হচ্ছিল মাইক্রোফোন অন করে কথা বলা শুরু করবে, তোমার মাইক্রোফোন অফ করা। আচ্ছা ওদের, হ্যাঁ আচ্ছা ইরা, ইরা তুমি কি আমার ভয়েস শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যায় এখন? আসছি আমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আচ্ছা এখন, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। আমি যেটা বলতেছিলাম যে এডমিশনের প্রিপারেশনটা কি আমরা একাডেমিকের শুরু থেকে নিব নাকি এইচএসসির পর গিয়ে শুরু করব? আমি আমার কাহিনীটা বলি হচ্ছে, আমি তোমার আমি হচ্ছিল নর্মালি শুরু থেকেই ছিলাম হচ্ছিল মেডিকেল স্টুডেন্ট, কারণ হচ্ছিল আমার এসএসসি পর্যন্ত ম্যাথ ফেভারিট সাবজেক্ট, কিন্তু এইচএসসিতে আইসা কেন জানি আমার বায়োলজির প্রতি এটা ভালো লাগা জন্মায়। সো আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম। এখন কথা হচ্ছে আমার যে ক্যাপাবিলিটি আছে, আমি যে মেডিকেলে ভালো করতে পারি, ওই ক্যাপাবিলিটি আমি শো করছি কোথায়? ওইটা হচ্ছে শো করার বেস্ট ফিল ছিল আমার সৈয়দ নজরুল কলেজ। যখন মানে কলেজে আমি নিজে, আমার ছিল স্বপ্ন ছিল নটরডেম কলেজ, পাই নাই, দ্যাটস ওয়াই আমি ছিল সবসময় একটু ডিপ্রেস থাকতাম যে আসলে আমি ইভেন হচ্ছিল মাইমিন সিং নটরডেমের পোলাপান যখন ওই ড্রেসটা পরতো, মানে এই কাঁধে এইভাবে সাইডে ব্যাগটা ঝুলাইতো, তখন আমি ফিল করতাম যে এটা তো আমি ছোটো থেকে স্বপ্ন দিই যে এটা পরবো কিন্তু পারি না। এগুলো দেখলে আমি কষ্ট পাইছি। সো তখন আমি মানে তখন আমি আমার যা কিছু আছে সব আমি অ্যাভয়েড করে চলছি। মানে আশেপাশে ছিল ফ্রেন্ড বলো, তারপর ছিল ঘোরাঘুরি, খেলা দেখা, কনসার্টে যাওয়া, সব অ্যাভয়েড করছি করে হচ্ছিল আমি মেইনলি ফোকাস ছিলাম পড়াশোনায়। দ্যাটস ওয়াই আমার রেজাল্টটা ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট আসছে। আমি তোমাকে কি বলবো, তোমার হচ্ছে এটা, তুমি ফার্স্ট সেমিস্টারে কোন জিনিসটা লক্ষ্য রাখবা, তুমি প্রথমেই লক্ষ্য রাখবা যে তোমার ফার্স্ট সেমিস্টারে কোনো মতেই যাতে ফেল না করো। এই ফেলের কালিমা যাতে তোমার শরীরে না লাগে, কারণ কজ তুমি যদি একবার ফেল করো তুমি ট্র্যাক থেকে ছিটকে যাবে। তুমি যতই টপার থাকো তোমার উপজেলায়, তুমি ভাববা যে হয়তো আমার দ্বারা ভালো কিছু হবে না, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার একটা ফ্রেন্ড ফেল করলো আর তুমি কী করলা, তুমি ধরো তুমি ফার্স্ট হইলা না, তুমি পঞ্চম হইলা বা দশম হইলা, তখন তোমার নেক্সট সেমিস্টারে কী টার্গেট থাকবে? তোমার এই দশম পজিশনটা ধরে রাখা। আর তোমার ওই ফেল করা বন্ধুর কী টার্গেট থাকবে? যে কীভাবে পাস করা। সো ওই নিয়ে কিন্তু কম্প্যারিজনটা সৃষ্টি হয়েছে। এই জন্য হচ্ছে তোমরা ফার্স্ট সেমিস্টারে কোনো মতেই ফেলের কালিমাটা শরীরে লাগানো যাবে না, এটা সবসময় অ্যাভয়েড করবা। আর অ্যাডমিশনে তোমার, তুমি হও মিডিয়া স্টুডেন্ট হও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ওইটা তুমি একাডেমিকে ডিসাইড করবা যে আমার কোনটা লাগবে নাকি আমার ভার্সিটি লাগবে। দেন তুমি ডিসাইড করে ওই অনুযায়ী পড়াশোনাটা করবা। যদি তুমি মেডিকেল স্টুডেন্ট হও, আমি হচ্ছে হলো নর্মালি তোমরা 26 ব্যাচের একটা আমার মেসেঞ্জার গ্রুপ আছে, ওই মেডিকেল এক্সপিরিয়েন্টরা কীভাবে তুমি হচ্ছিল নর্মালি তুমি স্পেন্ড করবা, কীভাবে কি আমি হচ্ছিল প্রপার গাইডলাইন দিতেছি, প্লাস হচ্ছিল ওদের ফ্রি বায়োলজি ক্লাসও নিতেছি, হচ্ছিল দাগানো বই প্রোভাইড করছি। ওইগুলো তুমি যদি অ্যাড হইতে চাও আমার হচ্ছিল মেসেঞ্জারে অ্যাড করবা, আমাকে ইনবক্স করবা, আমি তোমাদের অ্যাড করে দিব। এখন কথা হচ্ছিল এই গাইডলাইনটা আমি নর্মালি দিতেছি বায়োলজির ক্ষেত্রে। যদি তুমি মেডিকেল এক্সপিরিয়েন্ট হও, তুমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হলেও ওইটা, ভার্সিটি এক্সপিরিয়েন্ট হলেও তোমার যে গাইডলাইনটা লাগবে এটা আমি এখন বলি। তোমার ফার্স্টলি ফলো করতে হবে যে যদি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হোক তোমার কোয়েশ্চেন ব্যাংক। আমি বলি আমি হচ্ছিল শুরুতে মিডিয়া এক্সপিরিয়েন্ট থাকলেও মাঝখানে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুইটা প্রিপারেশন একসাথে নিয়েছি। ছিল আমার কলেজের টিচাররা প্লাস বড় ভাইরা সবাই বলছে তোর ক্যাপাবিলিটি আছে, তুই দুইটাতেই টপ করতে পারবি। কিন্তু আমি শেষ সময় এইচএসসির পরে আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই নাই, পরীক্ষাও দেয়নি। এখন কথা হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে, যে বাজারে কোয়েশ্চেন ব্যাংক ভালো বলতে গেলে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা আছে, ওইটা তুমি ওই ফার্স্ট ইয়ারের শুরু থেকেই তোমার সাথে রাখবা, এটা সবসময় সলভ করবা। কারণ এডমিশন পিরিয়ডেও সবাই এটাই সলভ করে, এটার বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে তুমি এডমিশনে অনেক দফা আগে গেছো। আরেকটা হচ্ছে তুমি যদি ভার্সিটি হও তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক রাখবা, মেডিকেল হলে মেডিকেল প্রশ্ন ব্যাংক। তোমার প্রত্যেকটা অধ্যায় পড়ার পরে তুমি প্রশ্ন ব্যাংকগুলো দেখবা যাতে তোমার একটা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হয়। ওকে। আর সময় তুমি কোনোভাবেই নষ্ট করবে না, তোমার হাতে পর্যাপ্ত সময়, তুমি যতক্ষণ পারো পড়াশোনায় সময় দিবা। ওকে। আচ্ছা, আর এই জন্য বলতেছি এডমিশনের প্রিপারেশন এডমিশনের পরে না, একাডেমিকের থেকে নিতে হবে। তোমার হচ্ছে তুমি যে অধ্যায়টা পড়বা, তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলো সাথে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে গেছে। আহামরি অন্য কিছু তো করা লাগবে না। তোমার তো এমন না যে ওই ইঞ্জিনিয়ারিং বায়ে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, প্রি ইঞ্জিনিয়ারিং প্রি মেডিকেল আমার একাডেমিকের জানুয়ারি মাস থেকে শুরু থেকেই করতে হবে না। তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করো, তুমি একাডেমিক টিচারের কাছে প্রায় পড়তেছো, দ্যাটস এনাফ, নট নাথিং। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দুইটার প্রিপারেশন, অনেকেই বলে যে ভাই আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুইটার প্রিপারেশন একসাথে নিব, দুইটা নেওয়া সেফ নাকি একটা নেওয়া সেফ? এখন হচ্ছে শৌখিন তোমার কাছে কি মনে হয়, দুইটা নেওয়া কি সেফ নাকি একটা নিলেই বেটার?
হ্যাঁ, বুঝি নাই। আমি প্রশ্নটা করছি যে ছিল অনেকে হচ্ছিল ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটা একসাথে টার্গেট নেয়, একসাথে প্রিপারেশন নেয়। এখন একটা স্টুডেন্টের মানে কি করা উচিত, দুইটা প্রিপারেশন নেওয়া বেটার নাকি একটাকে মেইন ধরে আগানো উচিত? অবশ্যই একটাকে মেন ধরে আগাইলে তো ও অবশ্যই বেনিফিট হবে। যেমন আমার ফার্স্ট ইয়ারের পরে গিয়ে আমি বুঝছি না আমার আমার ইঞ্জিনিয়ারিং এ আমার ট্রাই করতে হবে। তো আমি মেইনলি ফোকাসে করছি ইঞ্জিনিয়ারিং গুলা, বাট পাশাপাশি আমি বায়োলজি একাডেমিকের জন্য পড়ছি। তো এই একাডেমিকের জন্য যদি কেউ বায়োলজি কন্টিনিউ মানে যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়, মেডিকেল তো একটা আলাদা পার্সপেক্টিভ, বাট সে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাশাপাশি মেডিকেলে চান্স পাইতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি করা উচিত যে ও ইঞ্জিনিয়ারিং ফোকাসে পড়লো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক গুলা সলভ করলো, প্রত্যেকটা অধ্যায় শেষে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক গুলা সলভ করলো। তারপর একটু সূত্রগুলা একটু ডিপ থেকে পড়লো জিনিসগুলা। তারপরে পাশাপাশি বায়োলজি অনলাইন অনেক ভালো পড়ে, আমি বায়োলজি অনলাইনে পড়ছি। তো বায়োলজি তো তোমার বায়োলজি ওইখানে পাশাপাশি বায়োলজিটা পড়লো একাডেমিকের জন্য। একাডেমিকের জন্য কেউ যদি একবার ফিল করে বায়োলজিটা পড়ে, বায়োলজি কিন্তু আহামরি মুখস্থ করার কোনো জিনিস আমি দেখি না। বায়োলজি একটা ফিল করার জিনিস, এটা কিভাবে ব্লাড গেল, কি একটা হইলো, এটা আমারও মজা লাগে। তো ও যদি এইভাবে ফিল করে পড়ে, তাহলে অ্যাডমিশন লাইফে ওর বায়োলজি নিয়ে কোনো পেইনই হবে না। কারণ আমি মডেল টেস্টের পরে গিয়ে হচ্ছে মডেল টেস্ট, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মডেল টেস্টের পরে আমি একবার পুরাটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো মডেল টেস্টের পরে আমি একাডেমিকের জন্য বায়োলজি পড়ি না। তারপরও আমার অ্যাডমিশনেও আমি কোনো বায়োলজি পড়ি না। তারপরও আমি যে ফিল করে বুঝে বুঝে জিনিসগুলো পড়ছিলাম, আমার মাথায় সেট ছিল। তো অ্যাডমিশনের পরীক্ষার আগে আমি একটু একটু করে কোশ্চেন ব্যাংক গুলা যখন চোখ বুলাইতেছিলাম, তখন আমার কাছে সবকিছু অনেক পারা পারা লাগতেছিল। তারপরে যখন আমি ডিইউতে, তারপর জাহাঙ্গীরনগরে, পিইউতে, এইখানে আমি ফার্স্টে কিন্তু আমি সব জায়গায় বায়োলজি দেখাইছি, সবার আগেই বায়োলজি দেখাইছি। কারণ বায়োলজি কোশ্চেন গুলো আসলে অনেক ইজি ইজি হয়। কেউ যদি শুরু থেকে ফিল করে জিনিসগুলো পড়ে, তাহলে বায়োলজির জন্য আলাদা প্রিপারেশন নেওয়া লাগে না। যদি ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট থাকে, তাহলে অটোমেটিক্যালি যেগুলোতে বায়োলজি আছে সেগুলো হয়ে যাবে। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা জিনিস তোমার এত ডিপ থেকে পড়বা যে মেডিকেলে যেগুলো প্রশ্ন আসবে ওইগুলা তোমার কাছে আহামরি এত কঠিন মনে হবে। তো আচ্ছা, আমি এই জিনিসটা বলি আসলে, ওই জিনিসটা একটু ক্লিয়ার করি। এখন ছিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও বা মেডিকেল অ্যাসপিরেন্ট, তুমি হচ্ছিল ফিজিক্স শুরু থেকে এমনভাবেই পড়বা যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে না আটকাও। আর মেডিকেলের ফিজিক্স তো একদম ইজি পাই। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ঠিকমতো বোঝো, ইঞ্জিনিয়ারিং যে ফিজিক্সটা, মানে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স একাডেমিক ফিজিক্সটা তুমি ভালো বেসিক সহকারে বোঝো, প্লাস প্রশ্ন ব্যাংক সলভ করো, তুমি তোমার হচ্ছিল মেডিকেল ফিজিক্সও পারবা, প্লাস পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ফিজিক্সও তুমি পারবা। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার হচ্ছিল হাজারি নাগ স্যারের বইটা, তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও মেডিকেল স্টুডেন্ট হোক, তোমার হাজারি নাগ স্যারের বইটা অনুশীলনী ভালো করে পড়বা, অনুশীলনী প্রশ্নগুলো ফিজিক্স কেমিস্ট্রিগুলো একাডেমিক থেকেই সলভ করবা। কারণ অ্যাডমিশন টাইমে অনুশীলনী প্রশ্ন হুবহু তুলে দেওয়ার একটা তোমার ছিল মানে একটা ফিনোমিনা চলতেছে এখন রিসেন্ট, দেখা গেছে ইঞ্জিনিয়ারিংও তুলে গেছে, প্লাস মেডিকেলে তো হুবহু তুলতেই আসছে। আচ্ছা, আর তুমি যদি মেডিকেল স্টুডেন্টের বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হবে বায়োলজিটার ক্ষেত্রে, আমি একটা জিনিস বলি, বায়োলজি হচ্ছিল কি, বায়োলজি তোমার দিন শেষে বায়োলজি মুখস্থই করতে হয়, বুঝছো? এটা কিন্তু সত্য কথা যে বায়োলজি তোমার অনেকেই বলবে যে না বায়োলজি তো ভাই খুব বেসিক, এই সেই বায়োলজি মুখস্থ করা লাগে না। কারণ দিন শেষে তুমি বেসিক বোঝো, সব বুঝে তোমাকে বায়োলজিটা মুখস্থ করাই লাগে। ইভেন হচ্ছিল আমি মেডিকেলে সব এখন আসছি, সাবজেক্টে মোটামুটি মুখস্থ করা লাগে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সব সাবজেক্টই তোমার মুখস্থ করা ফিজিক্স লাগে। কেমিস্ট্রি সব সাবজেক্টে মুখস্থ করা লাগে। ম্যাথ ম্যাথ আর বায়োলজি সবচেয়ে বেশি মুখস্থ করা লাগে। ম্যাথের যে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা, ম্যাথ মুখস্থ করা লাগে। ম্যাথের ত্রিকোণমিতির চ্যাপ্টার তোমার মুখস্থ থাকা লাগবে, বুঝছো? এগুলো ছিল আমি কি আমার হচ্ছিল অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছিলো এগুলা। আর হচ্ছিল বায়োলজির ক্ষেত্রে বায়োলজি ফিল করার জিনিস, ইয়েস অবশ্যই। বায়োলজি কি বেসিক বোঝার জিনিস, ইয়েস অবশ্যই। পাশাপাশি বায়োলজিটাকে তোমার সহজে মনে রাখার জন্য তোমার ট্রিক্স লাগবে, ছন্দ গল্প এগুলো তুমি ইউজ করবা যাতে তোমার এই জিনিসটা হেল্পফুল হয়। এখন কথা হচ্ছে একটা সাইটোক্রোম পাম মতবাদ পড়লে পোলাপান মানে কয় কি বায়োলজি, আমার দ্বারা বায়োলজি পড়া হবে না। এই কোষের গঠন প্রথম চ্যাপ্টারটা যদি কেউ পড়ে তাহলে বায়োলজি আমার দ্বারা হবে না। এখন কথা হচ্ছে ভাই বায়োলজিটাকে ভালো লাগাইতে হলে তোমার হচ্ছে বায়োলজিটা গল্প ছন্দ ট্রিক্সের মাধ্যমে পড়া বেটার। কারণ তুমি তো বেসিক বেসিক তুমি ফার্স্ট টাইম বেসিক নিবা, সেকেন্ড টাইম তুমি মনে রাখার জন্য ছন্দ ট্রিক্স ইউজ করবা, তাহলে দেখবা তোমার ইজিলি মনে থাকতেছে। ধরো আমার ক্ষেত্রে কী হয়েছিল, আমি যখন লুন্ডেগড়ের মতবাদ যেটা আছে সাইটোক্রোম মতবাদ, ওইটা আমি যখন পড়ছি খুব ভালো বুঝছি,
প্রাইভেটে পড়ছি খুব ভালো বুঝছি, দেন হচ্ছে কলেজে পড়াইছে খুব ভালো বুঝছি, কিন্তু 2 দিন পরে বাসায় এসে দিয়ে আমার কিছু মনে নাই। রিজন কি মনে নাই কেন? তারপরে ছিল আবার ইউটিউব দেখলাম, দেখে আবার বুঝলাম খুব, মানে কিন্তু কয়েকদিন পরে ভুলা যায়, মানে এত বেসিক এত জারণ বিজারণ এই সেই, মানে সব বুঝি কিন্তু পরে দিয়ে আর মনে থাকে না। তখন চিন্তা করলাম যে না, এটা আসলে একটা ট্রিক্স বানাই, তখন হচ্ছে 2 লাইনের একটা ট্রিক্স বানাইছি। ওই ট্রিক্স দ্বারা সাইটোক্রোম পাম্প হতো বা চিত্র আঁকা যায়, ব্যাখ্যা লেখা যায়, ইজি। বুঝছো? নর্মালি ছিল আমার বায়োলজির প্রতি ভালোবাসাটা কেন জন্মাইছে, কারণ ছিল বায়োলজিতে আমি সবচেয়ে বেশি টাইম দিছি, বায়োলজি নিজে তৈরি করছি, নিজের ট্রিক্স ছন্দ তৈরি করে পড়ছি। এই জন্য তোমার যেটার প্রতি ভালো লাগে, তোমার ফিজিক্স ভালো লাগে, তুমি ফিজিক্সে বেশি টাইম দিবা, ফিজিক্স নিয়ে ঘাটবা, তোমার আসলে আশেপাশে সবই ফিজিক্স, তুমি ফিজিক্সে বেশি বেশি প্রশ্ন সলভ করবা, দেন দেখো একটা ভালো লাগা আইসা যাবে। তুমি কেমিস্ট্রি, তোমার ভালো লাগে, তুমি কেমিস্ট্রি নিয়ে বেশি সময় দিবা, একটা রাইটার জায়গায় 2টা রাইটার পড়ো, সমস্যা তো নাই, কিন্তু একটা রাইটার কমপ্লিট না হওয়ার আগে তুমি আরেকটা রাইটার পড়তে যাও না। কোন রাইটারের বই পড়বো আরেকটা প্রশ্ন, তুমি যদি মেডি এক্সপিরিয়েন্ট বা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট এই জিনিসগুলো নিয়ে অনেকটা প্রশ্ন আছে যে কোন বইটা পড়বো। এটার জন্য হচ্ছিল আমি একটা ভিডিও বানাইছি, এটার মধ্যে সবগুলো বই, ইভেন বাংলা ইংলিশ আইসিটি সহ আমি লিখে দিছি। ওইটা হচ্ছিল আমার একটা ইউটিউব চ্যানেল আছে মেডিমেটিক্স, ওইনে গেলে তোমরা পাবা। আচ্ছা, এখন আমরা আসি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা আমরা কীভাবে নিব। এখন এই সাবজেক্টে গিয়ে শুধু আমরা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে আলাপ করবো না, আমরা হচ্ছিল বাংলা ইংলিশ সহ। আচ্ছা, নর্মালি এখন আসলে আমি শুরু করি ম্যাথ সাবজেক্টটা দিয়ে। ম্যাথের প্রিপারেশন কীভাবে, তুমি বলো যে 26 ব্যাচের শুরু থেকে কীভাবে ম্যাথের প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত একটা স্টুডেন্টের। হ্যাঁ, এটা তোমার মাইক্রোফোনটা অন করো, অন করে কথা বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে আহ, আমি আসলে ম্যাথ প্রাইভেট নিয়ে আসলে বেশি প্যারা খাইছি, কারণ আহ, আমাদের এখানে পরিচিত আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি যে ম্যাথ কার কাছে পড়বো কার কাছে পড়বো। সেই জন্য আসলে ম্যাথ নিয়ে অনেক প্যারা খাইছি, কিন্তু কলেজে যে ক্লাসগুলো হইতো ওইগুলো অনেক ভালো ছিল। সেই জন্য ম্যাথ এক স্যারের কাছে আমি এমনি পড়ছিলাম, কিন্তু পরে বাদ দিছি কারণ কলেজে অনেক ভালো করে। আবার অনলাইনে অনেক ভালো 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 ক্লাস আছে, ওইগুলা থেকে আমি আসলে ম্যাথের যে ম্যাক্সিমাম, যেমন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, তারপরে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এসবগুলো আমি অনলাইন থেকে শেষ করছি। আর ম্যাথ ম্যাথ আমি আসলে যে এসি আহমেদের যে বই ছিল, ওইটা আমি অনেক রিভিশন দিচ্ছি, মানে রিভিশন বলতে আমি মুখস্থ করে ফেলছি, এরকম অবস্থা। এরকমই ম্যাথ মুখস্থের জিনিসই, এটা পোলাখন মনে হয় বায়োলজি মুখস্থের জিনিস না, ম্যাথও মুখস্থের জিনিস, এটা পোলাখন বুঝে না, পরে বুঝে ঠিকই। আর ম্যাথ মুখস্থ করার মধ্যে একটা মজা আছে, কিন্তু বায়োলজিতে ওই মজাটা খুঁজে পাইনি। ওই মজাটা তো তোমার ছিল যে ছন্দ গল্প ট্রিক্স দিয়ে পড়লে তুমি মজাটা পাবা। তুমি হচ্ছিল আমার ফ্রি ক্লাসটি কইরা এসো আমার ইউটিউবে আসলে তুমি বুঝবা যে সবগুলো আমি কীভাবে পড়ছি, আমার কেন বায়োলজিটা এত মজা লাগছে, আমি বায়োলজি কেন পড়াইতেছি এখন আইসা, আমি তো ম্যাথ পড়াইতে পারতাম, আমার ম্যাথ ফেভারিট ওই সাবজেক্ট। ওই ওই আমি ওই ছন্দগুলা মুখস্থ করার জন্য আরেকটা ছন্দ লাগে না? না না, আমি বলি প্রথম প্রথম এরকম লাগে, কিন্তু একটা টাইমে গিয়ে তুমি ছন্দের সাথে একবারে মানে মুখ এরকম হয়ে যাবে। আমি এগুলো ছন্দগুলা সহজ ভাষায় বানাইছি, মানে একটা জিনিস কি, মানে আমি চেষ্টা করছি এগুলার মধ্যে, এই ছন্দগুলার মধ্যে যে প্রেম ভালোবাসা এগুলা ঢুকাইতে, কারণ এগুলা বেশি মনে থাকে। তুমি যদি শুদ্ধ ভাষা ইউজ করো এগুলো মনে থাকবে না, এগুলো থাকলে মনে থাকে, সো আমি এইগুলা দিয়ে বানানোর চেষ্টা করছিলাম। আচ্ছা হ্যাঁ, ইরা বলো তোমারটা বলো, আমরা ডিস্ট্রাকশন সময় করছি। উপযোগী সিদ্ধান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইরা তোমারটা বলো, কি বলতেছিল ম্যাথের প্রিপারেশন। হ্যাঁ এখন বলো, শোনা যাবে, মাইক অন হইছে। মাইক্রোফোনটা অন করে বলো, মাইক্রোফোন অফ করা তোমার। আসলে সমস্যা কি, আমার কাছে না ইয়ারফোন নাই, সেই জন্য আচ্ছা সমস্যা যে নেই, আচ্ছা এখন বলো, এখন বলো শোনা যাচ্ছে। কি প্রশ্ন, প্রশ্নটা আবার বলুন। আচ্ছা আমি মানে বলছি যে ম্যাথের ক্ষেত্রে হচ্ছিল মোটামুটি যে একাডেমিকের শুরু থেকেই যে মানে বইয়ের ম্যাথগুলো আসলে কিভাবে প্রায়োরিটি দেওয়া উচিত, নাকি হচ্ছিল বোর্ডের ম্যাথগুলো করবে, নাকি প্রশ্ন ব্যাংক সলভ করবে, কোনগুলো আসলে ফলো করা উচিত। আমি আর কি বলবো যে ম্যাথের ক্ষেত্রে যে কোনো একটা স্যারের বই আমি অনেক ভালোভাবে সলভ করা, যেমন এসইউ স্যারের বই অনেক ভালোভাবে সলভ করছি, কিন্তু
বিদ্যার গতিবিদ্যা এই দুইটা বই থেকে, এই দুইটা চ্যাপ্টার আর কি কেতাবউদ্দিন স্যারের বই থেকে অনেক অনেক ভালোভাবে সলভ। আর কলেজে আসলে আহ, কয়েকটা চ্যাপ্টার অনেক ভালোভাবে পড়াইছি, সেগুলা আর কি আমি প্রাইভেট থেকে অনেক ভালোভাবে আমি বুঝছি কলেজ থেকে। আর ম্যাথের ক্ষেত্রে আসলে ইউটিউবে অনেক ভালো 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 ক্লাস আছে। আর Yes. ওইগুলা থেকে আসলে আমি কলেজের সিলেবাস ছিল তার আগে অনেকগুলো আমি শেষ করে ফেলছি যে ইউটিউবে ক্লাস দেখা। আচ্ছা, আর হ্যাঁ এটাই ম্যাথের ক্ষেত্রে আমি হ্যাঁ বলো। করা আর বই থেকে বেশি রিভিশন দেওয়া, যে বোর্ডে যেগুলো পড়ছি করে প্র্যাকটিস করা। আর যেহেতু বুয়েটে কেতাবউদ্দিন স্যার থেকে বেশি ম্যাথ আসে, তাই কেতাব স্যারের বইয়ের প্রায় সবগুলো ম্যাথ সলভ করা, এই আর কি। আচ্ছা, আমি বলি ম্যাথের ক্ষেত্রে হচ্ছিল কোয়েশ্চেন ব্যাংক, হ্যাঁ করা যায় যদি তুমি কেতাবুদ্দিন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও। মানে ওয়াইজ ডিসিশন হবে ছিল কেতাবুদ্দিন স্যারের বইটা শুরু থেকে একটু একটু দেখা। আমি হচ্ছিল মেইনলি শুরু থেকে শেষ পর্যন্ত মেডি অ্যাসপিরেন্ট হয়েও ডিএমসিতে পড়েও আমি কেতাবুদ্দিন পুরোটা সলভ করছি। আমি মানে কেতাবুদ্দিন যে কতবার সলভ করছি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও তো নিছি পাশাপাশি, এর জন্য কেতাবুদ্দিন স্যারের বই আমি অনেকবার সলভ করছি। তুমি দেখবা কি কেতাবুদ্দিন স্যারের বই যদি তোমার সলভ থাকে তোমার কনফিডেন্স অন্যরকম থাকবে। আমার মনে আছে আমার হচ্ছিল এইচএসসি পরীক্ষার সময় আমি ছিল গেছি। আমি এই সময় ছিল আমাদের ফার্স্ট পেপারের আগে অনেক বড় একটা বন্ধ ছিল, মানে প্রায় 4-5 দিনের মতো। আমি কেতাবুদ্দিন স্যারের পুরো বইটা পুরা সলভ করছিলাম। পরে আমি গেছি, আমার পিছনে যে বসছে আমার বন্ধু আমার দেখছে এই ত্রিকোণমিতির ক নাম্বারটা আমি পারি, খ নাম্বারটা পারি, গ কি তুই পারস, পারলে এটা সলভ করলাম। আমি প্রশ্ন দেখি না, আমি সেই আমি কেতাবুদ্দিনের বই সলভ করে আসি, তুই আমার এইচএসসির প্রশ্ন কথা আমি পারলাম কিনা। আমার কনফিডেন্সটা এরকম ছিল। তারপর প্রশ্ন আমি মনে মনে তো ভয় পাইতেছিলাম, আমি এত বড় যে একটা ফ্লেক্স নিলাম, এখন যদি কমন না পড়ে। তারপর দেখি না আমি এটা পারি, আমার ছিল বই থেকে কমন পড়ছে। সো তুমি মেডি এক্সপিরিয়েন্ট হলে তোমার জন্য ওয়াইজ ডিসিশন এসিউ আহমেদ স্যারের বই পড়া, ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হলে তোমার কেতাবুদ্দিন স্যারের বইটা শুরু থেকে পড়া। আর এর জন্য তোমার ছিল কলেজের সিলেবাস দেখবা, প্রাইভেটের কি প্রাইভেট একটু স্লো থাকবে, কলেজের সিলেবাসে দিয়ে দিবে, কলেজে শেষ হবে না, তখন তুমি তোমার ওয়াইজ ডিসিশন হচ্ছে তুমি অনলাইনে আচ্ছা ইউটিউব থেকে করে নিবা। এই জন্য তোমার জন্য বেস্ট আছে আমাদের কলেজেরই সিনিয়র, আমাদের হচ্ছিল অবি ভাই, রম্বস প্যারালাল, ওই নিয়ে তুমি ম্যাথ করতে পারো। এটা ছিল আমাদের সৈয়দ নজরুল আমাদের বড় ভাই, ওই নিয়ে তুমি করতে পারো, ওই নিয়ে ফ্রি প্লে লিস্ট আছে। আচ্ছা, এখন হচ্ছিল কেমিস্ট্রির ক্ষেত্রে কীভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত? আচ্ছা না, ফিজিক্সটা বলো শৌখিন, তুমি ফিজিক্সটা বলো। ফিজিক্স। হুম। তো ফিজিক্সে আমি ফার্স্টে কলেজে আমি ফিজিক্সে আমি প্রত্যেকটা সাবজেক্টেই বা ফিজিক্স স্পেশালি আমি একটা চ্যাপ্টার আমার আমার 4 বার করে শেষ হতো। মানে আমাদের কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট এত রিচ, ইয়েস। এত এত গোছানো। মানে আমি ফার্স্টে একবার একটা চ্যাপ্টার হচ্ছে কলেজে পড়তাম, কলেজে ওটা সুন্দর করে নোট করতাম, কলেজে স্যারেরা ব্যাপক লেভেলের নোট বানাই দিত। তো ওইটা কলেজের নোটটা করতাম, করার পরে বাসায় যাইতাম, বাসায় গিয়ে ওইটা পড়ে ফেলতাম। তারপরে আবার প্রাইভেটে ওই জিনিসই পড়াইতো, তখন আবার আরেকটু পড়তাম, ওইটা আবার আরেকবার বাসায় গিয়ে পড়তাম। তো তখন এটা আসলে এই ক্ষেত্রে আমার হচ্ছে যে কনসেপচুয়াল জিনিসপত্রগুলো এটা অনেকবার দেখতে দেখতে জিনিসগুলো আসলে অনেক ইজি হয়ে যায়। আর একটা চ্যাপ্টার এইভাবে শেষ করার পরে আসলে প্র্যাকটিসের বিষয়। তো আমি এই ক্ষেত্রে আমি ফার্স্টে ইসাক স্যারের বইয়ের ম্যাথ গুলা সব করে ফেলতাম। তারপরে হচ্ছে শেষে ফার্স্ট ইয়ারের পরে গিয়ে আমি আগে ইসাক স্যারের সবগুলা ম্যাথ করতাম, তারপরে হচ্ছে বোর্ড বোর্ড কোশ্চেন গুলা সলভ করতাম, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা শেষে একটু দেখে ফেলতাম। তো ওই খাতার কনসেপ্ট গুলা পড়ার পর, তারপর হচ্ছে ইসাক স্যারের ম্যাথ গুলা করার পর, তারপর হচ্ছে এই বোর্ড কোশ্চেন সলভ করার পরে ওই ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন গুলা সেই কোশ্চেন গুলা আর অত টাফ মনে হইতো না, তখন একটা কনফিডেন্স পাইতাম আর কি। আচ্ছা, এটাই ফিজিক্সের এভাবেই প্রিপারেশনটা আসলে নেওয়া উচিত। ফিজিক্সের আমাদের হচ্ছিল কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট খুবই রিচ, তুমি হচ্ছিল ফিজিক্স ডিপার্টমেন্ট ভালো সার্ভিস। এখন আসি কেমিস্ট্রি নিয়ে আমি বলি। আমাদের হচ্ছিল তুমি যদি ময়মনসিংহে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে কথা বলো যে সবচেয়ে সেরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কই, তুমি একবারে ময়মনসিংহের পুরা ময়মনসিংহবাসী বলবে সৈয়দ নজরুল কলেজ। ভাই সৈয়দ নজরুল কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে অন্য কোনো কলেজের তুলনাই বেস্ট হয় না। বেস্ট। বেস্ট টেস্ট আর কি। আমাদের ছিল এক মিজান স্যার, শ্রদ্ধেয় মিজান স্যার, আমাদের জাহাজ আমাদের আমি বলতে গেলে রসায়নের জাহাজ। মানে স্যারের তো বই টই কিছুই লাগে না, মানে স্যারের সব এ টু জেড। আর স্যারের যে ফ্লুয়েন্সি, মানে
তুমি যদি আচ্ছা মানে মিজান স্যারের স্পিডটা তুমি যদি তোমার মধ্যে আনতে পারো, তুমি তোমাকে ভাই কেউ আটকাইতে পারবে না, তুমি সব জায়গায় টপ করবা। অভিজিৎ স্যার, মশিউ স্যার, সবাই টপ লেভেলের ক্লাস নেয় ভাই কেমিস্ট্রি। ইভেন ছিল কেমিস্ট্রি প্র্যাকটিক্যালগুলো আমাদের টপ লেভেলের প্র্যাকটিক্যাল হয়, আমরা সবগুলো হাতে কলমে করছি, আমি এখনও পারি। আচ্ছা, এখন কেমিস্ট্রির ক্ষেত্রে কীভাবে তুমি দেখো কেমিস্ট্রি অধ্যায় কম, টপিক কম, তোমার মনে হয় না অনেক বড় বড় অধ্যায়, আসলে না, টপিক কিন্তু তুলনামূলক কম, কেমিস্ট্রিটা তোমার তুলনামূলক ইজি। বুঝছো, কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে তুমি কলেজের ক্লাস মাস্ট প্রায়োরিটি দিবা ভাই। তুমি প্রাইভেট অন্যান্য টিচারের কাছে পড়ো, দেখবা কলেজের ক্লাসের সাথে মিল, কলেজের ক্লাস তোমার প্রাইভেটের থেকেও ভালো পড়াইতেছে। তুমি কলেজের ক্লাসগুলো ভালোভাবে করবা, কলেজে কিন্তু কেমিস্ট্রি সিলেবাসটা ভালোভাবে শেষ করা হয়। অন্যান্যগুলো হোক বা না হোক, কেমিস্ট্রি তোমাকে ভালোভাবে শেষ করায়, তারা পরীক্ষা নিবে, কোনো টপিক থাকলে ওইগুলো পড়াবে, তারপরে নিবে। সো তুমি যদি এরকম হয়, তুমি হচ্ছিলো তুমি কলেজের লেকচার ফলো করবা কেমিস্ট্রি, পাশাপাশি হচ্ছিলো তুমি কি হাজারি স্যারের বইয়ের ভিতরে দেখবা কালো বক্স করা এমসিকিউ প্লাস হচ্ছিলো সিকিউ টাইপ আছে, অঙ্ক আছে, ওইগুলো সলভ করবা, ওইগুলো থেকে হুবহু বুয়েটে প্রশ্ন আসে, এগুলাই এনাফ। বুঝছো, হাজারি স্যারের বইটা তুমি কেমিস্ট্রির জন্য এনাফ। এখন কথা হচ্ছে একটা জিনিস আমি বলি যে মোটামুটি তুমি মাইমেন সিং যার কাছে প্রাইভেট পড়ো কেমিস্ট্রি, সবাই তোমাকে নিজেদের নোট পড়াবে। এখন তোমার হচ্ছে তুমি টিচারের নোট পড়ার সাথে সাথে তুমি অবশ্যই তুমি মেন বইটা পড়বা, নাহলে তুমি আসলে অ্যাডমিশন টাইমে পিছিয়ে থাকবা। সো তুমি স্যারের নোট পড়ার পরে স্যারের যে টপিকটা পড়াইছে ওই টপিকটা হাজারি স্যারের বই থেকে পড়বা, দেন ছিল ম্যাথগুলো সলভ করবা, তাহলে হচ্ছিল হয়ে গেছে। এটা হচ্ছিল আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রি তুমি সৈয়দ নজরুলে পড়তেছো মানে তুমি কেমিস্ট্রির জন্য তোমার চিন্তা করার কিছু নাই। আর একটা, আচ্ছা, সৌরভ, সৌরভ, এখানে আমি একটা হ্যাঁ জিনিস অ্যাড করি। বলো। আমি হচ্ছে একটা জিনিস আমার এখন অবাক লাগে, যে আমি কলেজ লাইফে স্যারেরা আমাকে যে যে টপিক পড়াইছে, বা আমাদের মান্থলি বলো, তারপরে সেমিস্টার বলো, শেষে হচ্ছে মডেল টেস্ট বলো, ওইখানে আমি যে যে কোশ্চেন ফেস করছি, হ্যাঁ, আমি কোনো অ্যাডমিশন ওর ধারে কাছে আমি কোনো কোশ্চেন ফেস করি না। ইভেন বুয়েটও এরকম কোশ্চেন আমি ফেস করি না। যে যে কোশ্চেন আমি এই হচ্ছে সৈয়দ নজরুলে ফেস করছি। সৈয়দ নজরুলে কেমিস্ট্রিতে আমি মার্কস বলি, পাওয়া খুব টাফ। মিজান স্যারের প্রশ্নের কাছে বুয়েটের প্রশ্ন কিছুই না, মিজান স্যারের প্রশ্ন টপ লেভেলের প্রশ্ন কিচ্ছু না, করছেন। কিচ্ছু না। হ্যাঁ, এমন অনেক টপিক পড়াইছে যেগুলো আমি অ্যাডমিশনে আমি চোখেই দেখি নাই। হ্যাঁ, এটাই আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা খুব রিচ, সেটা হচ্ছে ময়মনসিংহ, পুরো ময়মনসিংহবাসী জানে। আচ্ছা, এখন হচ্ছে বায়োলজি নিয়ে, শৌখিন কি বায়োলজি নিয়ে বলবা? থাকা আমি বলি। আচ্ছা, হ্যাঁ, বায়োলজি আমি বলি। বায়োলজি, হ্যাঁ, না, বায়োলজি আমি হচ্ছে উম, আমার তো একটা আচ্ছা একটা ভালো লাগে না, তুমি বলো। আচ্ছা, বায়োলজি ভালো লাগে না কেন আমি এই রিজনটা বলি। ফার্স্ট অফ অল হচ্ছিল ওই বায়োলজিটা পড়তে গেছে, মেন বইটা যখন বার করছে, পরে এত সংখ্যামূলক তত্ত্ব, এত ব্যাখ্যা দেখছে, বায়োলজি ভালো না লাগারই কথা। আমি কথা হচ্ছে বায়োলজিটাকে সহজ করার জন্য আমি খুব চেষ্টা করছি যে না, যে ওইগুলা আমি পড়ি নাই কোনোদিন। আচ্ছা আমি বলি, ওইগুলা বাদ। হ্যাঁ আমি বলি আমি কী করছি। আমারও ছিল মেন টার্গেট তো ছিল ডিএমসি, যে আমার ডিএমসি পাইতে হবে। এজন্য ডিএমসি পাইতে গেলে আমার বায়োলজির প্রতি ভালো লাগাটা জন্মাইতে হবে। এজন্য কী করা, এজন্য হচ্ছিল বায়োলজিটাকে সহজ করা। এখন আমি অনেক খুঁজছি যে আমাকে বায়োলজিটা সহজ করে দিবে, মানে এরকম ছন্দ ট্রিক্স দিয়ে দিবে, এরকম কাউকে পাই কিনা, আসলে আমি তেমন পাই নাই। একজন স্যার পাইছি যে তিনি আমার বেসিক বুঝাইছেন, তারপরে ছন্দ ট্রিক্স গল্প বানানোর কাজগুলো আমি নিজে করছি। আমি দেখা গেছে একদিন সারাদিন বায়োলজি পড়ছি, এরকম দিন গেছে যে সারাদিন শুধু বায়োলজি নিয়ে বসে আছি। কাজ কী করছি, শুধু ছন্দ ট্রিক্স গল্প এগুলো বানাইছি, বানায় সব টপিক সহজ বানাইছি, যাতে পড়তে গেলে আমি আরাম পাই। আমার দেখা গেছে এডমিশন টাইমে আমি সবচেয়ে কম পড়ছি বায়োলজি, কারণ হচ্ছিল এত আমার কাছে ইজি লাগছে। এই বিষয়টাই তুমি হচ্ছিল মুখস্থ তো করবাই ভাই, এত বেসিক বুঝে মুখস্থ করবা ভালো কথা, কিন্তু তোমার দিন শেষে বায়োলজির প্রতি ভালো লাগাটা জন্মাবে না। এই জন্য তোমাকে ট্রিক্স ছন্দ বানায় পড়াটা উচিত। এখন কথা ছিল ভাই কীভাবে বানাবো, আমি এটার জন্য তোমাকে আমি বলবো যে আমার মেডিমেটিক্স চ্যানেলে, ইউটিউবে মেডিমেটিক্স দ্বারা সার্চ দিবা ইংলিশে, ওইখানে তোমরা দেখবা যে আমি কিছু ভিডিও দিছি শর্ট, ওইগুলো দেখবা, দেখলে বুঝবা যে আসলে ছন্দটা কীভাবে বানানো উচিত, আমি কীভাবে বানাইছি, ওইগুলো এখানে পাবা। আর হচ্ছিল এখন তো আমি একটু ফ্রি আছি, আমি চেষ্টা করতেছি তোমার 26 ব্যাচে যারা আসো বায়োলজি, কিছু কয়েকটা অধ্যায় এরকম ছন্দ ট্রিক্স দ্বারা গুছিয়ে দিতে। সো আমি একটা প্রাইভেট গ্রুপ খুলছি, ওটার মধ্যে আমি তোমাদেরকে ফ্রি, মানে এটা কিন্তু পেইড না, ফ্রি তোমাদেরকে হচ্ছিল ছন্দ ট্রিক্সের মাধ্যমে কীভাবে পড়া উচিত, তোমাদের যদি আমি কয়েকটা অধ্যায়ও পড়াইতে পারি, বাকিগুলো তোমরা নিজেরা গুছিয়ে পড়তে পারবা। দ্যাটস ওয়াই আমি এটা করতেছি। আর এই জন্য ওই গ্রুপে অ্যাড হতে গেলে আমাকে নক দিবা। এখন কথা হচ্ছে তোমার মেন বই তুমি অবশ্যই পড়বা। আর হচ্ছিল প্রত্যেকটা অধ্যায় পড়ার আগে দাগানো বইয়ের পিডিএফ দেখে তুমি অধ্যায়টা দাগায় নিয়ে পড়া শুরু করবা, তাহলে তোমার দেখা যাবে কি তুমি বুঝবা কোন লাইনগুলো থেকে প্রশ্ন বেশি আসে।
ঠিক আছে। আমি আসলে রিসেন্টলি একটা ভিডিও ছাড়ছি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, যে দাগানো বইটা আসলে পিডিএফটা কীভাবে কাজে লাগানো উচিত, ইউটিলাইজ করা উচিত, এগুলো নিয়ে। বায়োলজির ক্ষেত্রে আমি তোমারে 100% গ্যারেন্টি দিতে পারি, তুমি আসলে যদি আমার এই কয়েকটা ফ্রি ক্লাস করো তোমার বায়োলজির প্রতি ভালোবাসা জন্মাবে। আমি শৌখিনকেও বলবো যে, শৌখিনকেও আমি অ্যাড দিব আমার গ্রুপটাতে, যে কয়েকটা ক্লাস করার জন্য ওরও ফেভারিট সাবজেক্ট বায়োলজি হইতে বাধ্য। এটা গ্যারেন্টি আমি দিব, ঠিক আছে। না না না, বায়োলজি বায়োলজি এখন আমার ভালো লাগে তো। আচ্ছা, এটা আমি বলি, এখন তুমি, তোমার আমি অ্যাড দিব, দেন আছে তুমি ক্লাসগুলো করে তুমি রিভিউ দিবা আছে বায়োলজির প্রতি ভালোবাসাকে জন্মাইছে কি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি দাগানো বই অনুযায়ী পড়বা। আর হচ্ছিল কি, একটা তোমার হচ্ছিল কমলা কালারের মার্কার, এই হাইলাইটার রাখতে পারো, এই যে আমার কাছে এখনও আছে। এই হাইলাইটারগুলো রাখলে কি করবা, এটিতে তোমার যেই প্রশ্নগুলো ভুল যায় কলেজের পরীক্ষা, প্রাইভেটের পরীক্ষা, এইগুলা এটাতে মার্ক করে রাখবা। এই লাইনটা তোমার ভুল যায়, এই লাইনগুলো বেশি বেশি পড়বা, ঠিক আছে। বায়োলজি এত কঠিন কিছু না, বায়োলজি চিত্রগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা সুপারফিশিয়ালি, মানে এত ডিপ লেভেলে হইতে হবে না, মোটামুটি সেই আসলেই হইল। এ হচ্ছিল আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির কথা। এখন হচ্ছিল বাংলা, ইংলিশ, আইসিটি। আচ্ছা, বাংলা, বাংলা আসলে কীভাবে পড়া উচিত, আমাদের ছিল বুয়েটে সৈয়দ থেকে এই বছর টপ করা ইরা, তুমি বলো বাংলা আসলে কীভাবে পড়া উচিত? হ্যাঁ, মাইক্রোফোন অন করে বলো। আচ্ছা, বাংলা ইংলিশ আসলে অনেকে দেখি যে বাংলা ইংলিশ আসলে কলেজের যে ক্লাসগুলা হয়, ওই ক্লাসগুলা করলে আসলে বাংলা ইংলিশ ওগুলো প্রাইভেট পড়ার কোনো দরকারই পড়ে না। বাংলা যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, এগুলা কলেজের স্যার বা ম্যাডাম যা যা পড়ায় ওইগুলো আর কি অনেক ভালোভাবে পড়ায়। আমি বাংলা ইংলিশ কোনো প্রাইভেটে পড়ি না, কিন্তু আমি ইংলিশে সবচেয়ে বেশি প্যারা খাইছি কলেজে। ইংলিশে সবসময় আমার মার্ক কম আসতো, মানে ইংলিশ আমার সবচেয়ে অপছন্দের একটি সাবজেক্ট। এখনো ইংলিশ পারি না। এখন, আর এখন কিন্তু তাও তুমি, ইংলিশ তুমি কিন্তু কারণ এখন ইংলিশ মিডিয়ামে পড়ো, জানো এটা? কিছু বললে আমি শুনতাম না, কারণ আমার মাইক্রোফোন নাই, সরি নাই, ইয়ারফোন। আচ্ছা আচ্ছা, বলো। তো তো ইংলিশে এরকম মানে মার্ক অনেক কম আসতো, সেজন্য অনেক টেনশন করতাম। বাড়িতে বলতাম যে ইংলিশে মার্ক আসে না, এখন কি করব। আবার আমার যে বোন আছে, বড় বোন, মানে ইংলিশ অনেক ভালো পারে, তার কাছ থেকে টিপস নিতাম কি কি কিভাবে পড়তে হবে। আবার যে গ্রামার বই আছে ওইখান থেকে নিয়মগুলো অনেক ভালোভাবে দেখতাম। তারপর যে স্যাররা কলেজে যে একটা বই সাজেস্ট করে ওইখানে ওইটা অনেক ভালো প্র্যাকটিস করছি আমি। আর ইউটিউব থেকে আমি ইংলিশ অনেক ক্লাস করছি। আর আইসিটির কথা, আইসিটি আমি কোনো প্রাইভেট পড়ি নাই, কারণ কলেজের স্যাররা অনেক ভালোভাবে পড়াইছি। আর এই যে আমি আসলে ইউটিউবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্লাস করছি, প্রায় সবগুলা সাবজেক্ট, তাই আর কি আমার তো আমি অসুবিধা হয় না। হ্যাঁ, এটাই। আমি একটা কথা অ্যাড করি, আমাদের, আমার মনে হয় কি, সৈয়দ নজরুলের কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা যেমন ময়মনসিংহের সেরা, তেমনি বাংলা ডিপার্টমেন্টও ময়মনসিংহের সেরা। মানে বাংলা ডিপার্টমেন্টটা খুব রিচ আমাদের সৈয়দ নজরুল কলেজে। তো বাংলা, বাংলা যদি কেউ, মানে আমি মনে করি সৈয়দ নজরুলে পড়লে তোমার বাংলা প্রাইভেট পড়ার দরকার নেই ভাই। বাংলা খুব ভালো ক্লাস হয় সৈয়দ নজরুল কলেজে। আমি হচ্ছিল আমার, যে এখন আমি মিস করি যে মণি ম্যাডাম বাবা বলে ডাক দিত ক্লাসের মধ্যে, মানে ম্যামের যে বাবা বলে ডাকটা, এটা আমি এখনও মিস করি। আমার এখনও মনে আছে যে ক্লাসে ছিল একবার খাতা দিতেছি, আমি পিছে আসি, যে খাতা দিতেছি, আমাকে ডাক দিছে বাবা বললা, মানে এত সুমধুর কণ্ঠে ম্যাম ডাক দেন না, ওইটা আমি এখনও মিস করি। আমাদের বাংলা ডিপার্টমেন্ট খুবই ভালো, তুমি কলেজের ক্লাসগুলো বাংলাগুলো খুব ভালোভাবে করবা। আমার যে আমাদের ছিল ফাহিমা ম্যামের যে আনন্দ পাঠ পড়াইতো প্রত্যেক বৃহস্পতিবার, এটা ওইগুলো আমার এখনও মনে আছে। মানে আমার মানে বাংলা আমি তো কখনো বাসায় মানে ছিল, মানে প্রাইভেট পড়বো তো চিন্তাও করি নাই, এত ভালো ক্লাস হইতো। আর আইসিটি, আমাদের কলেজের আইসিটি খুবই ভালো। আমাদের আইসিটি তুমি যদি কলেজে ক্লাস করো, তোমার বাইরে ক্লাস করা তেমন দরকার পড়বে না, কলেজে আইসিটি ক্লাস ঠিক আছে। এখন কথা হচ্ছে, তুমি যদি চাও তোমার এইগুলো করার পরে তোমার কোনো ডেফিসিয়েন্সি থাকে, তুমি ইউটিউবে সার্চ দিয়ে ওই একটা শর্ট ভিডিও দেখে নিবা। ভাই তুমি বাংলায় আইসিটি, আইসিটি পড়লে পড়তে পারো, কিন্তু বাংলা প্রাইভেট পড়ার দরকার নেই। ইংলিশ তুমি কয়েক মাস পড়তে পারো, আমি হচ্ছিল বাংলা আইসিটি প্রাইভেট পড়ি নাই, ইংলিশ শুরুর দিকে কয়েক মাস পড়ছি, পরে পড়ি নাই। ইংলিশের ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি বেশি বেশি বিগত সালের প্রশ্ন সলভ করবা। ইংলিশ আমার ক্ষেত্রেও বিগত বোর্ডের প্রশ্ন অনেক কমন আসছে,
ওই টাইপ থেকে আসে। তুমি হচ্ছিল রুলস ভালো করে বুঝে সব বিগত সালের প্রশ্ন সলভ করবা, দেখবা তোমার মোটামুটি ইংলিশের প্রিপারেশন হয়েছে। একটা জিনিস সতর্ক থাকবা যে এই সবচেয়ে বেশি ক্লাস কিন্তু ইংলিশে মিস হয়। ইংলিশের ক্লাসটা কোনোভাবেই মিস করা যাবে না। তোমার হচ্ছে গোল্ডেন আসতে গেলে ইংলিশে ক্লাস লাগবে। এই জন্য তুমি কী করবা, তোমার হচ্ছে ইংলিশের বিগত প্রশ্নগুলো ভালোভাবে সলভ করবা, সিন পেসেসগুলো ভালোভাবে দেখবা। তোমার হচ্ছে বানায় লেখার অভ্যাসটা করতে হবে। কীভাবে বানায় লেখবা, দেখো তুমি ন্যারেশন পড়ছো, টেন্স পড়ছো, সব পড়ছো, গ্রামার, তোমার এখন বানায় লেখার ক্যাপাবিলিটি আছে, তুমি গ্রামারটিকে ভুল না করে বানায় লিখবা। আমাদের সময় একটা কম্পিউটার স্টোরি আসছিল যেটা কেউ পারে নাই, সবাই বানায় লেখছে, আর যারা বানায় লেখছে গ্রামারটিক্যাল ভুল হয় নাই তারা মার্ক পাইছে, যারা গ্রামারটিক্যাল ভুল হয়েছে তারা মার্ক পায় নাই, কম পাইছে। হ্যাঁ, আমি হচ্ছিলো বানায় একটা কম্পিউটার স্টোরি বানাইছি, খুব এটা মানে প্রথমে ভালোবাসা নিয়ে বানাইছি, তারপরে ঝগড়া, যা যা পারছি বানাইছি, 7-8 পৃষ্ঠা লিখছিলাম। আনকমন একটা স্টোরি, 8 পৃষ্ঠা আমি লিখছি, মানে কী কী যে কাহিনী লিখছি ভিতরে, গ্রামারটিক্যাল কোনো ভুল নাই। এগুলো তোমার করা লাগবে, সো তোমার প্লাস আসবে। এই জন্য হচ্ছে বাংলা ইংলিশ আইসিটির ক্ষেত্রে তুমি এটা প্রেফার করবা। আর তোমার বাংলা আর ছিল ফিজিক্স কেমিস্ট্রি। 8 পৃষ্ঠা কি লিখতে হবে? না না না, 8 পৃষ্ঠা লেখার দরকার নাই, আমি এগুলো করছি আসলে। নর্মালি আমার কি, আমি হচ্ছে যখন স্যারে আমার জিজ্ঞাসা করতো এই কয়টা পেজ নিছো, আমি যখন বলতাম না, স্যারে বিশ্বাস করতো না, স্যারে এসে আমার পেজ গণতো, এই তুমি তো মিথ্যা বলতেছো। আমি রচনা রচনা লিখছিলাম বাংলা সেকেন্ড পেপার, আমার মনে আছে 32 পৃষ্ঠা। হ্যাঁ, তারপর ছিল আমি ছিল ইয়াল্লাহ। আমি আমাদের যে বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতাগুলো কিন্তু একটা এক্সট্রা লুজগুলোতে কিন্তু একটার মধ্যে 2টা পেজ থাকে না। আমি হচ্ছিল বুটানি পরীক্ষায় 5টা পেজ দিছি, মানে আমাদের কলেজের পরীক্ষার 10টা পেজের সমান। জিওলজি পরীক্ষাতে আমি 5টা পেজ দিছি, মানে 10টা পেজের সমান, মানে এত পরিমাণে লিখছি। আমার ছিল কত 192 আসছে বুটানি জিওলজি মিলায়া, বুঝছো, মানে নর্মাল হচ্ছিল কত অ্যাভারেজে 96 করে আসছে, মানে খুব ফাটায় লিখছি, যা যা পারি সব লিখে দিয়ে আসছি। আর আমাদের তো ম্যাথ ফিজিক্স প্রশ্ন সহজ হয়েছে, মানে মোটামুটি আমাদের কাছে সহজই লাগছে। এই জন্য হচ্ছে তুমি কখনোই পরনির্ভরশীল হয়ে পরীক্ষার হলে যাবা না। তুমি 26 ব্যাচ, তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, তুমি ফার্স্ট সেমিস্টারে কখনোই তোমার ফেল আসা যাবে না। তুমি ফার্স্ট সেমিস্টারে তোমার জান প্রাণ দিয়ে হলে তুমি ফেলটা খাবা। এখন তোমার শুনতে জিনিসটা খারাপ লাগতেছে যে ভাই আমি কি ফেল করবো, আমি আমার উপজেলার টপার। আরে ভাই, আমাদের সময় 650 জন ভর্তি হয়েছি, ওর মধ্যে ফার্স্ট সেমিস্টারে 29 জন পাস করছে। সবাই তো টপার, সৈয়দ নজরুল কেউ টপার ছাড়া ভর্তি হয় না। 29 জন পাস করছে, সংখ্যাটা তুমি চিন্তা করো, মাত্র 29 জন। ঠিক আছে, তুমি চেষ্টা করবা প্রথম সেমিস্টারে একটা কূপ দেওয়ার জন্য, যদি কূপ দাও তোমার হচ্ছিল মোটামুটি আইসা দেবে। দেখো, এনে হচ্ছিল ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট হয়েছি, সেকেন্ড সেমিস্টারে শৌখিন ফার্স্ট হয়েছে, তারপর হচ্ছিল ইয়ার চেঞ্জে ফার্স্ট হয়েছিল ওকে রুহি, ফার্স্ট হয়েছিল আমি সেকেন্ড। ঠিক আছে, মানে এইগুলো তোমার যে ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। ইরা মনে হয় চতুর্থ হয়েছিল, ফোর্থ হয়েছিল আমার মনে আছে। আর আচ্ছা, এই যে আমি কন্টিনিউটিটা। মনে হয় চতুর্থ হ্যাঁ হইছি। হ্যাঁ হ্যাঁ 4 সংখ্যাটা আমার পিছনে লাগি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা করতাম যে মানে ওটা তোমার নামে সব সময় আমি দেখতাম 4-এ থাকতো, বুঝছো, যে ইয়ার চেঞ্জ হবো না, টেস্টে হবো না, আমি তোমার নামটা 4-এ দেখছি, আমি ভাবতাম যে আরে আর কিছু মার্ক বেশি পাইলে তো ওর ছবিটাও আসতো ইয়াতে, আমাদের তো ফার্স্ট। একদমই থাকতো, তার আসলে আমার থেকে এক বেশি থাকতো। হ্যাঁ, আমি তো ফার্স্ট সেকেন্ড মানে থার্ডের ছবি আসতো, তো আমি তো চিন্তা করতাম যে ওই মেয়েটা কি মানে কীরকম যে প্রত্যেকটা আবার ফোর্থ হয়, একবারও ছবিটা আসলো না। আমি তখন তো তোমার আমি চিনতাম না তেমন, আমি শুধু নামগুলো দেখছি, আমি তো কাউরেই চিনতাম না। কারণ ওই রকম ফিল্ড আমাদের ক্যাম্পাসে ছিল না যে আরেক যে একটা ফ্লোরে ছেলে একটা ফ্লোরে মেয়ে অন্য ফ্লোরে গিয়ে কথা বলবে, কারণ ছিল আমাদের তো কোনো ব্রেকেই নাই, ওয়াশরুমে গেলেও প্রেজেন্ট কাইটটা দিছে, এরকম হয়ে গেছে। এই আর কি। আর সৈয়দ নজরুলের কোনো প্রেশার নাই আসলে তোমার। সৈয়দ নজরুলে তুমি পড়তে গেলে এটাকে প্রেশার হিসাবে নিবা না, এটা তোমার নিয়মিত এক্সাম দিলে তোমার আসলে তুমি তোমার প্রিপারেশনটাকে ঝালাই ফালাই করতে পারবা। দেখো তোমার আমাদের সৈয়দ নজরুল টিকা এর এত পরিমাণ প্রেশারই বলো যাই বলো, এই প্রেশার নেই। মেডিকেলে পঞ্চম হয়েছে, এই আমার আগের বছরই ঐশিয়া পঞ্চম হয়েছে, জাকরিয়া ভাই নবম হয়েছে। ভাই এগুলা কিছুই না, তুমি শুধু শুধু বাহানা বানাবে না। তুমি যদি সৎ থাকো না, তুমি পরিশ্রম করো, তোমার সফলতা আসবেই। আমি যখন ফার্স্ট টাইম আসছি তখন হচ্ছে হলো একজন বা আমার সৈয়দ নজরুল থেকে একজনই চান্স পাইছিল, ওই ভাইয়ের নামও ছিল সৌরভ। ঠিক আছে, তখন আমি চিন্তা করতাম যে ভাই একা চান্স পাইছে, নাম সৌরভ, আমিও তো সৌরভ, আমি যদি চান্স পাই তাও আমি এখন ভাইয়ের জুনিয়র, ভাইয়ের সাথে ওই দিনও রাত্রে খাই আসছি গিয়া, ভাই খাওয়াইছে। এই হচ্ছে তোমার একই ক্যাম্পাসে দেখা হয়েছে। আমি প্রথম কিন্তু বাইরে প্রথম আমি খুব আইডল মানতাম যে ভাই একা সৌরভ চান্স পাইছে, আমিও সৌরভ, আমিও চান্স পাইতে হবে, মানে আমি যে একা পাবো এটা ভাবি নাই। আর হচ্ছে তুমি যদি পরিশ্রম করো না, তোমার সফলতা আসবেই। হয় তুমি মেডিকেলে টপ না করো বা বুয়েটে টপ না করো, তুমি কোনো না কোনো জায়গায় টপ করবাই। তোমার সফলতা তোমার পরিশ্রম করো, তোমার সাথে বেইমানি করবে না। আমি আমার টেবিলের বুক সেলফের সামনে বড় করে লিখে রাখছিলাম যে সবাই বেইমানি করতে পারে কিন্তু পরিশ্রম কখনো বেইমানি করে না। সো বি হার্ড ওয়ার্কার, তুমি পরিশ্রম করলে তোমার সফলতা আসবেই, তোমার সফলতা কেউ ঠেকাতে পারবে না।
তুমি যদি তোমার এরকম মোটিভটা হওয়া উচিত যে তুমি এত পরিশ্রম করবা যাতে সৃষ্টিকর্তা তোমার প্রতি করুণা হয়, যে এই ছেলেটা এত পরিশ্রম করছে, এখন যদি ওরে একটা সিট না দিই ওইটা তার প্রতি আমার অন্যায় হবে। সো ওই সুযোগটা তোমার দেওয়া, তোমার ছিল এই জন্যই তুমি চেষ্টা করবা যাতে তুমি টপ লেভেলের পরিশ্রমটা করবা, যা আছে সব কিছু তোমার লাইফে সব কিছু তুমি স্যাক্রিফাইস করবা। তুমি স্যাক্রিফাইস না করলে জীবনে বেশি কিছু পাবা না। এই জন্য তোমার স্যাক্রিফাইস করার মেন্টালিটি রাখতে হবে, তাহলে তুমি জীবনে সফলতা পাবা। সবার জন্য শুভকামনা, আমাদের জন্য সবাই দোয়া করবা আমরা যাতে আরও ভালো জায়গায় যেতে পারি। আমাদের এটা করার উদ্দেশ্য এটাই ছিল। তোমরা যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের যে কাউকে ইনবক্সে বলতে পারো। পাশাপাশি আমি তোমাদের 26 ব্যাচের জন্য ফ্রি ক্লাস নিব এই রবিবার থেকে। তোমরা যদি চাও করতে পারো, ক্লাসগুলো করলে বায়োলজির প্রতি যে বৃত্তৃষ্ণাটা ওইটা আসবে না, তোমাদের বায়োলজির ভালো লাগাটা কাজ করবে। তোমরা ওই গ্রুপে অ্যাড হতে গেলে কোনো টাকা লাগবে না, কোনো কিছু না, জাস্ট আমাকে একটা নক দিবা। ইভেন শুধু সৈয়দ নজরুল কলেজ না, যে কোনো কলেজেও তোমাদের সবার জন্য এটা উন্মুক্ত। ওকে, আচ্ছা, সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবা। আজকে আমাদের লাইভ সেশন আমরা এখানেই শেষ করছি।